ছোট্ট সোনামণিরা, তোমরাও যদি ফাতেমা ওমরের সাথে ইসলাম শিখতে চাও তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। রসুলপুর মহল্লায় বাস করত আদিবা নামের একটি মেয়ে। আদিবা ছিল বাবা মায়ের একমাত্র সন্তান। সে যা চাইতো তার বাবা মা তাকে তাই এনে দিত। একমাত্র সন্তান হওয়ায় আদিবার যেন সুখের কোনো শেষ নেই। একদিন, মা, ও মা, এ বাড়িতে আমাকে পাকিস্তানি ড্রেস কিনে দেবে? এ বাড়িতে আমি 2টা পাকিস্তানি ড্রেস নেব আর 2 জোড়া জুতাও নিব। মেহেদিও কিন্তু 2টা নিব। তুমি কিন্তু আমাকে না করতে পারবে না, এই বলে দিলাম। হ্যাঁ রে মা, নিশ্চয়ই কিনে দিব। আমি তো আজকে রোজা আছি, শরীরটা খুব একটা ভালো নেই। তুই বরং আজকে তোর বাবার সাথে গিয়ে যা যা লাগে নিয়ে আয়, আর যেটা কিনবি সেটা দেখে শুনে কিনবি, বুঝেছিস? পরে বাড়িতে এসে বলতে পারবি না কিন্তু যে জামা আমার পছন্দ হয়নি। ঠিক আছে মা, আমি বলবো না। এরপর আদিবার বাবা আদিবাকে নিয়ে শপিং করতে চলে যায়। আদিবা নিজের পছন্দ মতো এই দোকান ওই দোকান ঘুরে তার বাবার সাথে কয়েকটা জামা কেনে। ওরে বাবা, তুমি না বলেছিলে মাত্র 2টা জামা নেবে? এখন তো দেখছি তোমার হাতে বেশ কয়েকটা শপিং ব্যাগ। তার মানে নিশ্চয়ই কেনাকাটা অনেক বেশি হয়ে গেছে, তাই না? মায়ের প্রশংসা শুনে আদিবা বেশ খুশি হয়। দেখতে দেখতে ঈদের দিন চলে আসে। ঈদের দিনে আদিবার বান্ধবী সিনহা আসে তাদের বাড়িতে। ঈদ মোবারক বান্ধবী। ঈদ মোবারক সিনহা। এভাবেই দেখতে দেখতে আদিবা বড় হয়ে যায় আর তার বিয়ে হয়ে যায়। এবার শ্বশুরবাড়িতে তার প্রথম ঈদ। কিন্তু আজকে আর সে ছোটবেলার মতো আদিবার মনে কোনো আনন্দ নেই। তার শুধু একটাই চিন্তা, সে সারাদিন কি কি রান্না করবে আর মেহমানদের কিভাবে আপ্যায়ন করবে। সবাইকে ঈদ মোবারক। ঈদ মুবারক বৌমা। কিন্তু বৌমা, আজকে একটা বছরের দিনে তুমি এমন পুরনো জামা কাপড় পরে আছো কেন বলো তো? তোমাকে তো এবার ঈদের শপিং করে দেওয়া হয়েছিল। যাও মা, নতুন জামা পরে এসো। আসলে বাবা, সকালে উঠে রান্না করতে গিয়েছি তো, তাই নতুন জামা পরিনি। ভাবলাম নতুন জামা কাপড় পরে রান্না করলে জামায় নোংরা পড়ে যাবে, আর একবার যদি হলুদ মশলা জামায় লেগে যায় তাহলে আর দাগগুলো উঠতেই চাইবে না। দাগ আছে বলে ওই জামাটা বাতিল করে অন্য জামা পরবে, কিন্তু তাই বলে পুরনো জামা পরে ঈদ করবে? এটা তো হতে পারে না। বাবা রহমান, তুই কিছু বল বৌমাকে। আহা, ওকে এত জোর করছো কেন? বৌমা যখন পড়তে চাইছে না তখন ছাড়ো না। তোমরা সেমাই খেয়ে নামাজ পড়তে চলে যাও। আর বৌমা, তুমি রান্নাঘরে গিয়ে গরুর মাংস, পোলাও, কোরমা, হালিম, জর্দা আর সালাদ এসব তৈরি করো। বিকেলে আবার আমার মেয়ে আর জামাই আসবে। এরপর রহমান তার বাবার সাথে নামাজ পড়তে চলে গেলে আদিবার রান্নাঘরে গিয়ে রান্না করতে থাকে। সে সকাল থেকে রান্না করতে করতে দুপুর হয়ে যায়। উফ বাবা, আমার আর ভালোই লাগছে না। একটার পর একটা রান্না চলছেই চলছে। একটা ঈদের দিন, কোথায় একটু বাবা মার সাথে ফোনে কথা বলবো, সবাইকে ঈদ মোবারক বলবো, তা না, সকাল থেকে রান্না করতে করতে আমার জীবন শেষ। বাবা মা নিশ্চয়ই মন খারাপ করেছে, কারণ আমি সকাল থেকে একবারও ফোন দিয়ে ঈদ মোবারকও বলিনি। শ্বশুরবাড়ির ঈদের দিন বুঝি এভাবেই কেটে যায়। আদিবা এসব কথা বলতে থাকে আর রান্না করতে থাকে। দেখতে দেখতে এক পর্যায়ে আদিবা মাথা ঘুরে পড়ে যায়, আর তার শাশুড়ি তাকে শোবার ঘরে নিয়ে এসে, হায় হায়, আমি তো রান্নাঘরে ছিলাম, এখানে কি করে এলাম? হায় হায়, আমার রান্না যে পুড়ে গেল। এতগুলো মানুষের রান্না পুড়ে গেলে যে সর্বনাশ হয়ে যাবে। মা আদিবা, তুমি হয়তো সকাল থেকে কোনো কিছুই খাওনি, তাই তোমার শরীরটা খুব দুর্বল করেছিল।
এজন্যই তো তুমি রান্না করতে করতে মাথা ঘুরে পড়ে গিয়েছো। আমারই ভুল হয়েছে। কদিন হলো তোমার বিয়ে হয়েছে, অথচ তোমাকে দিয়েই সব কাজ করাই। তোমার সাথে সাথে কাজে একটু সাহায্য করলে তোমার এতটা প্রেসার হতো না। তোমার শ্বশুর মশাই আর রহমান বাড়িতে ফিরে এলে এসব কথা বলো না। ওরা জানতে পারলে আমাকে খুব বকবে। আজ থেকে আমিও তোমার সাথে হাতে হাতে কাজ করে দেব। আপনি নিশ্চিন্তে থাকুন মা, ওরা এলে আমি কোনো কিছুই বলবো না। এরপর রহমান এবং তার বাবা বাড়িতে এলে আদিবা তাদেরকে খাবার খেতে দেয়। এভাবেই দেখতে দেখতে বিকেল হয়ে যায়। বিকেলবেলা আদিবার ননদ রূপা আসে তাদের বাড়িতে। ঈদ মোবারক ভাবি, কেমন আছো তুমি? ঈদ মোবারক। আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি। এসো, বসো তোমরা। এরপর আদিবা সবাইকে খাবার খেতে দেয়। এ কি মা, এতগুলো আইটেম কে রান্না করেছে? কে আবার রান্না করবে? এই সব কিছু আদিবা একা হাতে রান্না করেছে। সে কি মা, এতগুলো আইটেম ভাবি একা হাতে রান্না করেছে? একটা ঈদের দিন সারাদিন তো ভাবি রান্না করতেই গেছে, তাহলে তোমরা ভাবিকে এত কিছু রান্না করতে কেন দিলে? একটা ঈদের দিন কোথায় ভাবি ভাইয়ের সাথে কথাবার্তা বলবে, খাবার দাবার খাবে, বাপের বাড়ির লোকজনের সাথে কথাবার্তা বলবে, তা না তুমি সারাটা দিন ভাবিকে দিয়ে রান্না করিয়েছো। এটা কিন্তু তুমি একদম ঠিক করনি মা। তুমি এটা একদম ঠিক করনি। মেয়েটাকে দিয়ে এত কিছু রান্না কেন করিয়েছো? বাবার বাসায় মেয়েদের ঈদ কত সুন্দর কাটে জানো তুমি? তোমার নিজের মেয়েকে দেখো, আগের বছরগুলোতে মেয়েটাকে আমরা ঈদের দিন কত কিছু রান্না করে খাওয়াতাম, কত আদর স্নেহ দিয়ে বাড়িতে রাখতাম। অথচ শ্বশুর বাড়িতে যাওয়ার পর ওর পুরো লাইফস্টাইলই চেঞ্জ হয়ে গেছে। তুমি কি না ওরকমটা পরের মেয়ের সাথেও করার চেষ্টা করছো? এবার থেকে কোনো ঈদেই আদিবা একা রান্না বান্না করবে না, সব সময় তুমি ওর সাথে থাকবে। আমার ভুল হয়ে গেছে। আমি আর কখনোই মেয়েটাকে একা রান্না বান্না করতে দিব না। ঈদ সবার জন্যই সমান। বাড়ির বউদেরও ঈদের দিন আনন্দ করার অধিকার আছে। তাই আমি আর কখনো ওদের অধিকার ক্ষুণ্ণ করব না। এবার থেকে প্রতি বছর ঈদে আমি আদিবার সাথে রান্না বান্না তো করবই, সাথে গল্প গুজব করব, যেন কখনোই আমার বৌমার এটা মনে না হয় যে সে শ্বশুর বাড়িতে আছে। শ্বশুরবাড়ির লোকেদের এমন সাপোর্ট পেয়ে আদিবা ভীষণ খুশি হয়। আর তারা খাবার দাবার শেষ করে গল্প গুজবের সময় দিতে থাকে। আর এভাবেই শ্বশুরবাড়িতে বউয়ের প্রথম ঈদ কেটে যায়। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে? ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবে। এবং তোমরা কি কোথা থেকে আমাদের আজকের এই গল্পটি দেখছো তা কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু।